কিছুদিন পর শিব চতুর্দশী, আর শিব চতুর্দশীতে আমরা কিন্তু সাবু মাখা সবাই খাই। কিন্তু আজকে একটু সাবু মাখা না খেয়ে যদি একটু সাবুর এইরকম রেসিপি ট্রাই করা যায়, আর বানাতে একদম কম সময় লাগবে। আর যেহেতু উপোসের জন্য বানাচ্ছি, যে কোনো একাদশীর দিনে এইরকম একটা থালি খেতে পারো, সেই জন্য ও খুব সামান্য উপকরণ দিয়ে আজকে আমি এই রেসিপিগুলো বানিয়েছি। তাহলে চলো দেখে নিই কীভাবে আজকে আমি সাবুর বিভিন্ন ধরনের রেসিপি বানিয়েছি। সব রেসিপির জন্য প্রথমে এখানে এক বাটি আমি একটু মিডিয়াম সাইজের যে সাবু আছে সেই সাবুটা নিয়েছি। এবার জল দিয়ে সাবুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে 3 থেকে 4 বার, যতক্ষণ না সাবুর এই যে সাদা স্টার্চটা আছে এটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। 3 থেকে 4 বার মতো ধুয়ে নিলাম। নিয়ে দেখো সাবুটাকে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে জল দিয়ে 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। জলটা এমনভাবে দিতে হবে যে সাবুটা পুরো জলটাকে এরকমভাবে সোক করে নেয়। দেখো সাবুর ঠিক ওপর অবধি এরকম জল থাকবে। ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে 4 ঘন্টা পর দেখো 4 ঘন্টা পর দেখো সাবুটা কতটা ঝরঝরে হয়েছে। যে জলটা দিয়েছিলাম পুরো জলটাই কিন্তু সাবুটা সোক করে নিয়েছে, আর সাবুটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। এবারে যেহেতু এই সাবুটা দিয়ে আমি 3টে রেসিপি করব, সেই জন্যে আমি সাবুটাকে প্রথমে ভাগ করে নিচ্ছি। একটা বড়ার জন্য করব, একটা পায়েস, আর একটা পোলাওয়ের জন্য। এবারে সাবুর লুচিটা কিভাবে বানাবো প্রথমে সেটা করে নিই। সাবুর লুচিটা বানাতে এখানে কিন্তু আমি এবার ছোট দানার যে সাবু আছে সেই সাবুটা নিয়েছি। সাবুটা এবারে কিন্তু ধোয়া যাবে না, এরকম একটা পরিষ্কার কাপড়ের ওপর দিয়ে হাত দিয়ে এরকম কচলে কচলে সাবুটাকে পরিষ্কার করে নিতে হবে। আমি যেভাবে করছি দেখো ঠিক সাবুটা এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার সাবুটাকে একটা গরম প্যানে দিয়ে দেবে। দিয়ে 2 মিনিট মতো একটু সাবুটাকে ভেজে নেবে, যাতে গুঁড়োটা খুব ভালোভাবে হয়, কালারটা যেন চেঞ্জ না হয়। নামিয়ে ঠান্ডা করে নেবে। গরম অবস্থায় কিন্তু গুঁড়ো করবে না। যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সিং জারের ভেতর দিয়ে সাবুটাকে একদম গুঁড়ো করে নেবে, যেন একদম পাউডার হয়ে যায়। এরকম একটা ছাঁকনি নেবে, নিয়ে এটা এরকম দিয়ে দেবে, দিয়ে এরকমভাবে ছেঁকে নেবে। বাকি যে অবশিষ্টটা থাকবে সেই অবশিষ্টটা আরেকবার মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়ে গুঁড়ো করে নেবে। দেখো আমি সবগুলো এরকম গুঁড়ো করে নিয়েছি। এবারে এরকম একটা আলু নেবে। আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম, সেই জন্য আমার মনে হয়েছে একটা বড় আলুই যথেষ্ট। স্বাদ অনুযায়ী সন্দক লবণ দিয়ে দেবে। একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন, 2 চামচ ধনে পাতা কুচি, 1 চামচ তেল দিয়ে প্রথমে এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তারপরে যখন জলটা লাগবে সেইটা দেব। এখানে আমি ঈষদুষ্ণ গরম জল নিয়েছি, নিয়ে অল্প অল্প করে জল দেবে এবং এই সময় একটু নরম ডোটা বানাবে, কেননা সাবুটা জল সোক করে অনেকটা শক্ত হয়ে যাবে। দেখো ঠিক এরকম হয়েছে। নিয়ে এবার ঢাকা দিয়ে একটু ওপরে তেল লাগিয়ে একটা সাইডে রেখে দেব। এবারে চলে যাচ্ছি আলুর দম। এবারে বানাবো নিরামিষ আলুর দম। পোলাওয়ের সাথে এইরকম আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে, আর বানাতে একদমই অল্প সময় লাগে, অল্প উপকরণে তৈরি করে যাবে। চলো দেখে নিই। আলুর দম বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, আদা আর একটুখানি বাদাম দিয়ে দেবে। দিয়ে অল্প একটুখানি জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে একটা কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে এখানে দেখো আমি 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে এরকমভাবে কেটে নিয়েছি। রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আজকে আমি সেদ্ধ আলু ব্যবহার করেছি। আলুটা ভাজা যাতে লাল লাল হয়ে যায় সেই জন্য একটুখানি আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। যদি তোমরা উপবাসে হলুদ গুঁড়ো না খায় তাহলে অ্যাভয়েড করতে পারো। দেখো আলুগুলো আমার 2 থেকে 3 মিনিট মতো লাগলো। আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ে আরও 1 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে 1/4 টিস্পুন জিরে দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন মৌরি দিয়ে দিচ্ছি। দিয়ে এই দুটোকে একটুখানি ভেজে নেবে। যখন ভাজার গন্ধ বেরোবে মৌরির, তখন যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর ভেতর দিয়ে দেবে। দিয়ে এবার মশলাটাকে ততক্ষণ অবধি কষাবে যতক্ষণ না টমেটো এবং আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো তেল ছেড়ে এসছে। এবার অল্প একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে আবারও এই মশলাটাকে একটু কষিয়ে নেব। এবারে একটু শুকনো মশলা দেব। 1/4 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার।
দিয়ে এবার মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসে। আবারও একটু জল দেবে, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। দেখো ঠিক এইরকম হবে। দিয়ে মটরশুঁটি ছিল, মটরশুঁটিটা আমি এখানে দিয়ে দিলাম। মটরশুঁটিটা আমার নিচে ছিল দেখে একটুখানি কলা বেরিয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেখো 2 মিনিট পর দেখো এরকমভাবে মশলা থেকে তেল ছেড়ে এসছে, আর কালারটাও কত সুন্দর চলে এসছে। আবারও একবার নাড়াচাড়া করে নেবে, খেয়াল রাখবে নিচে যেন ধুলে গিয়ে না যায়। দেখো মশলা থেকে এরকম তেল ছেড়ে এসছে, তখন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 2 মিনিট মতো এই আলুর সাথে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এই আলুর দমটা করতে কিন্তু একদমই কম সময় লাগবে, কেননা আলুটা আমার অলরেডি সেদ্ধ করা। এবারে এখানে 1 কাপ মতো আমি জল দিয়ে দিলাম, জাস্ট আলুটা যেরকম ডুবে যাবে এবং মশলাটা একটু সেদ্ধ হবে সেই জন্যে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে সন্দক লবণ ব্যবহার করেছি, তোমরা ইচ্ছা করলে এমনি লবণও ব্যবহার করতে পারো। এবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। 4 থেকে 5 মিনিট পর দেখো চারিপাশ দিয়ে কী সুন্দর তেল ভেসে এসছে, আর আলুর দমটাও কিন্তু আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়ে গেল। এবারে 1 চামচ চিনি দিয়ে দিলাম। তোমরা চিনি না খেলে চিনিটাকে অ্যাভয়েড করতে পারো। 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এরকমই গ্রেভিটা নামাচ্ছি, কেননা ঠান্ডা হলে পরে এই গ্রেভিটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। খুব সহজে এবং ঝটপট তৈরি হয়ে যাবে সাবুর বড়া। তাহলে চলো দেখি কিভাবে বানিয়েছি আমি আজকের এই সাবুর বড়া। সাবুর বড়া বানানোর জন্য এখানে যে সাবুটা আলাদা করে রেখেছিলাম সেইটা নিলাম, আর এখানে একটা এরকম আলু আমি সেদ্ধ করা এরকম গ্রেট করে দিয়েছি। এখানে 3 চামচ মতো বাদাম একটু গুঁড়ো করে নিয়েছি, 2 চামচ গাজর গ্রেট করে দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, 2 চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী সন্দক লবণ, আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, যেটা তোমরা উপবাসে না খাও সেটা অ্যাভয়েড করতে পারো, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চিনি দিলে কিন্তু এটার টেস্ট অনেক বেশি হয়। এবারে এই সবগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো বেসন, চালের গুঁড়ো, সুজি কিছুই কিন্তু ব্যবহার করলাম না। এবার হাতটা একটু ধুয়ে নেব, ধুয়ে হাতে একটুখানি ঘি লাগিয়ে নেবে। এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে এরকম গোল গোল করে একটুখানি এরকম হাতের চালুতে চেপে দিকটা সমান করে একটা টিক্কির মতো বানিয়ে নেবে। আমি এরকমই সাইজের বানাচ্ছি। এবার এটাকে বানিয়ে তোমরা ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারো। যখন মনে হবে তখনই কিন্তু এটাকে একটু শ্যালো ফ্রাই করে ভেজে তোমরা খেতে পারো। দেখো ঠিক এইরকমভাবে ঝটপট সবগুলো তৈরি করে নিয়েছি। আজকে এবার এটা আমি ঘিতে ভাজবো, যেহেতু উপোসের জন্য বানাচ্ছি সেই জন্যে। ঘিটা একটু গরম হয়ে গেলে যে বড়াগুলো করে রেখেছি টিক্কিগুলো সেগুলো এরকমভাবে দিয়ে দেবো। 2 মিনিট মতো হতে দেবে, মিডিয়াম হিটে কিন্তু এটাকে ভাজতে হবে। এবারে এরকম উল্টে পাল্টে 2 পিঠটা লাল লাল করে ভেজে নিতে হবে। খেতে কিন্তু দারুণ হয়। উপবাস ছাড়াও কিন্তু যে কোনো দিন বিকেলে স্ন্যাক্সে বাচ্চাদেরকে এরকমভাবে সাবুর পাকোড়া বা এরকম সাবুর টিক্কি বানিয়ে দিতে পারো। চলো প্রথমে দেখে নিই সাবুর পোলাও কিভাবে বানাবো। সাবুর পোলাও বানানোর জন্য এখানে আমি এটাকে একটু ঘি দিয়ে সাবুটাকে মিশিয়ে নিয়েছি। গাজর, আলু, বিনস, আদা, কাঁচা লঙ্কা, বাদাম, কিশমিশ আর একটু মটরশুঁটি নিয়েছি। প্রথমে এখানে 1 চামচ মতো আমি ঘি আর 1 চামচ মতো সাদা তেল দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে পুরোটা ঘিতেও কিন্তু করতে পারো। প্রথমে বাদাম যেটুকু আছে সেই বাদামটাকে একটুখানি ভেজে নেব। তোমরা ইচ্ছা করলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারো। যখন বাদামটা এরকম ভাজা হয়ে গেছে এবার বাদামটাকে আমি তুলে নিচ্ছি। নিয়ে এখানে 1/2 টিস্পুন মতো জিরে দিয়ে দিলাম। জিরেটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে পরে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আলু, গাজর আর বিনস। আমি এখানে এই সবজি ব্যবহার করেছি, তোমরা ইচ্ছা করলে তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবে। হাই হিটে রেখে সবজিগুলোকে ভেজে নিতে হবে। এবারে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। 3 থেকে 4 মিনিট মতো অনবরত নেড়ে চেড়ে এটাকে এরম ভেজে নেবে। একটু মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর একটু কিশমিশ
দিয়ে এবার এটাকেও আরও 2 মিনিট মতো ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট ভাজার পর ঘি দিয়ে মাখিয়ে রাখা ভেজানো সাবুটা এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এটাকে এরকমভাবে আলু ভাজার সাথে এটাকে আরও এরকমভাবে কষিয়ে নেবে। দেখো এখন কিন্তু সাবুটা একদম সাদা দেখা যাচ্ছে। যখন দেখবে যে সাবুটা ট্রান্সপারেন্ট হয়ে এসছে তখন বুঝতে হবে এটা আমার সাবুটা নরম হয়ে গেছে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, বাচ্চারা খেলে কিন্তু ঝালটা অবশ্যই বুঝে দেবে। দেখো এরমভাবে নিয়ে এটাকে একদম লো হিটে রেখে এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে দেবে। 2 মিনিট পর ঢাকাটা তুলে এরকমভাবে একটু নাড়িয়ে দেবে, নিচে যেন লেগে না যায়। দিয়ে আবারও একটুখানি এরকমভাবে মিশিয়ে নিয়ে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু সাবুটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আর একটু হবে। দিয়ে আবারও 1 মিনিটের জন্য এবার আমি ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো সমস্ত সাবুগুলো এবারে একদম কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর একদম ঝরঝরে তৈরি হয়েছে, একটার গায়েও কিন্তু একটা লাগেনি। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর একটু লবণটা আমার কম লাগছে দেখে আমি আরও একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারে আর নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেবে। একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবে এটা আরও বেশি ঝরঝরে হয়ে গেছে। নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর সবার শেষে সাবুর পায়েস, একটার গায়ে একটা লাগবে না, একদম ঝরঝরে তৈরি হবে এই সাবুর পায়েস। সবগুলো রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। পায়েসটা তৈরি করার সময়ও 1 চামচ ঘি দিয়ে এই সাবুটার সাথে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে একটা প্যান বসিয়ে এখানে আরও 1 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম। দিয়ে এখানে কিছু কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। প্রথমে কাজুটা দিয়ে দিচ্ছি। কাজুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর ভেতরে 10-12টা মতো কিশমিশ দিয়ে দেবো। দিয়ে কিশমিশটাকেও ভেজে এটাকে তুলে নেব। একটা প্যান বসিয়ে দিয়ে এখানে 1/2 লিটার দুধ আমি ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। যেহেতু আমি আজকে একসাথে অনেকগুলো রেসিপি শেয়ার করছি সেই জন্য দুধটা আমি আগে থেকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। যখন এরকম একটা ফুট চলে আসবে তখন সাবুগুলো এর ভেতর দিয়ে দেবে। এবারে সাবুগুলোকে 2 থেকে 3 মিনিট ফোটাবে, দেখবে সাবুগুলো এরকম উপরে ভেসে উঠেছে, তখন বুঝতে হবে সাবুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। প্রথমে 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে আজকে আমি নলেন গুড় ব্যবহার করেছি, এই নলেন গুড়টাও দিয়ে দিচ্ছি। এতে কিন্তু এই পায়েসের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেল। এবার এখানে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না একটু ঘন হয়ে আসে। তবে এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটা ঘন হয়ে যায়, সেই জন্য একটু পাতলা অবস্থাতেই এটাকে নামাতে হবে। দেখো এবার এটাকে নামিয়ে নিলাম। এদিকে দেখো আমার আটাটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি এরকম বড় বড় একটু লেচি কেটে নিচ্ছি। এটা ছোট বড়োর কোনো ব্যাপার নেই, যেহেতু এখানে কোনো স্টার জাতীয় কোনো জিনিস নেই, সেই জন্য এখানে বেলতে গেলে দেখবে এটা এরকমভাবে ফেটে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। একটা কিছু দিয়ে এরকম কেটে নিলেই গোল হয়ে যাবে। দেখো এটা কিন্তু সাবুর লুচিটা খুব বেশি কিন্তু পাতলা হয় না, একটু মোটা মোটা থাকে, যেরকম সেরকম করে বেলে নিলেই হবে। এবার এরকম একটা কুকিজ কাটার দিয়ে মাঝখানে বসিয়ে এরকম গোল করে নিয়েছি। দেখো ঠিক এইরকম মোটা হবে। ঠিক পরপর এরকমভাবে যেরকম সেরকম করে বেলে এরকমভাবে তোমরা বানিয়ে নিতে পারবে লুচি। দেখো সবগুলোই আমি এরকম করেছি, বাকি যেগুলো থাকবে সেগুলোও একসাথে মিশিয়ে নিয়ে এরকমভাবে এক একটা করে লুচির মতো কেটে নেবে, বা বড় একটা করে এরকম ছোট ছোট লুচির মতো কেটে নেবে। সবগুলো এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি। এদিকে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু গরম হয়ে গেল। খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর কিন্তু তবেই লুচিগুলো দেবে, যেরকম আমরা লুচি ভাজি। এবারে একটু চেপে 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 দেবে, দেখবে একদম ফুলে একদম ওরকম রসগোল্লার মতো হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে ফুলেছে। ঠিক এইভাবেই সবগুলো আমি ভেজে নিয়েছি। তো আমারটা একটু ছোট ছোট হয়েছে, তোমরা চাইলে এর থেকেও একটু বড় বাটি দিয়ে কেটে একটু বড় বড় সাইজেরও বানাতে পারো। দেখো কত সুন্দর, আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরও একদম নরম থাকে। এবারে সার্ভ করার পালা। আজকের এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও।
আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। অনেকেই কিন্তু আমার ভিডিওগুলো দেখো কিন্তু একটা লাইক কমেন্ট করো না। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুকের পেজ দুটোকে ফলো করার অনুরোধ রইল। পুরো রেসিপিটা আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য